আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ২০২৬ বিশ্বকাপে যে স্কোয়াডটা নিয়ে লিওনেল স্কালোনি যাবেন কিংবা যাওয়ার প্ল্যান করছেন সেটার ফাউন্ডেশনটা যথেষ্ট স্ট্রং এবং অলরেডি আমরা অনেক প্লেয়ার যে এখানে যাবেন সেটার নিশ্চয়তার কথা জানি। এই মুহূর্তে যে জিনিসটা দরকার যথেষ্ট পরিমাণ রিপ্লেসমেন্ট খুঁজে বের করা এবং ইয়াং ফ্রেশ মাইন্ডদের মধ্যে দিন শেষে কারা যাবেন অর্থাৎ ইয়াং প্লেয়ারদের মধ্যে কারাকে সিলেক্ট করা হবে সে ব্যাপারটাতে একটা ফাইনাল ডিসিশনে আসা। রিপ্লেসমেন্ট বলেন কিংবা ওভারঅল পজিশন ভেদে উপযোগিতার কথা বলেন, বেশ কয়েকজন অনূর্ধ্ব 23 বা বয়সটা 23-এর কম এমন প্লেয়ারদের নিয়ে আলোচনা করছে টিওয়াইসি স্পোর্টস এবং এই আলোচনায় তিনটা নাম অনেক বেশি করে এসেছে। প্রথম নামটা নিকো পাজ, এরপরে মাতিয়াস সুলে, এরপর সান্তিয়াগো ক্যাস্ট্রো। কেন এই প্লেয়ারদের নাম অনেক বেশি করে সাম্প্রতিক সময়ে আসছে সে কারণগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। প্রথমত নিকো পাজের কথা যদি বলি, কোনো একটা নির্দিষ্ট পজিশনে নিকো পাজকে অনেকটুকু কাজে লাগানো উচিত, সেখানে দুর্বলতা আছে ব্যাপারটা এমন নয়। নিকো পাজ একেবারে সিম্পলি তার ফুটবল ট্যালেন্ট শোকেসিংয়ের মাধ্যমে এই দলটাতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় তৈরি করে নেবেন, অলরেডি অভিষিক্ত হয়েছেন, এটা নির্দ্বিধায় বলা যায়। এখন পর্যন্ত এ সিজনে কোমোর জার্সিতে 31টা ম্যাচ খেলে 6টা গোল, 7টা অ্যাসিস্ট, 13টা গোলে কন্ট্রিবিউশন রেখেছেন। যখনই মাঠে নামছেন তখন তিনি তার পজিশনে কি অ্যাটাকিং মিডফিল্ডার, কি একটু লেফট সাইডে ডমিনেটেড অ্যাটাকিং মিডফিল্ডার, কি একটু রাইট সাইডে ডমিনেটেড প্লেয়ার, একাধিক পজিশনে তার মুভমেন্টের মাধ্যমে মুন্সিয়ানা দেখাচ্ছেন। সবচেয়ে বড় কথা, নিকোর পায়ে যখন বল থাকে তখন ক্রিয়েটিভলি অনেক কিছু কিন্তু তার দল করতে পারে। তার দুর্দান্ত পাসগুলো প্রতিপক্ষের ডিফেন্স লাইন ভাঙতে পারে, তার ওভারঅল ডিবলিং স্কিল, তার পজিশনিং, তার মুভমেন্ট, সকল কিছু তার সতীর্থদেরকে স্পেসে যেতে সাহায্য করে এবং যে কোনো মুহূর্তে ক্রিয়েটিভলি যে কোনো কিছু তিনি কিন্তু তৈরি করতে পারেন, প্লে মেকিংটা অসাধারণ করতে পারেন। তাই সামনে একাধিক পজিশনে নিকো পাজের একটা গুরুত্ব থাকবে। নিকো পাজ সম্পর্কে আলোচনা করার পরে আমি মাতিয়াস সুলে প্রসঙ্গ যাব, তবে তার আগে অনেকে একটা মিসকনসেপশন নিয়ে থাকেন, সেটা নিয়ে আরও একবার বলিনি। এই যে তিনজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করছি, অনেকে মাঝখান থেকে এসে বলবেন আলমাদার কথা তো বলেননি, অমুকের কথা তো বলেননি। যে প্লেয়ারদেরকে নিয়ে আমি আলোচনা করছি তারা এখনও জাতীয় দলে প্রপারলি থিতু হননি, এখনও সময় দরকার, এখনও আরও কয়েকটা ম্যাচ খেলা দরকার। আলমাদা অলরেডি সেই ফেজটা কাটিয়ে ফেলেছেন, 22 বিশ্বকাপ দলেই ছিলেন এবং মাঝখানে সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকে দুর্দান্ত খেলেছেন, 26 বিশ্বকাপ দলেও থাকবে। যে সকল প্লেয়ারদের জায়গাগুলো নিশ্চিত বা প্রায় নিশ্চিত তাদেরকে ঘিরে আমি আলোচনা করছি না, নতুনদেরকে নিয়ে একটু বেশি আলোচনা করতে চাচ্ছি। এরপর মাতিয়াস সুলের প্রসঙ্গটা যদি টানি, সুলে এই সিজনে যে পারফরমেন্সটা দিয়েছেন সব মিলিয়ে সেটা সবচেয়ে বেস্ট লেভেলের পারফরমেন্স না, এটা আমি শুরুতে বলে দিচ্ছি, এর আগের ভিডিওতে বলছি। 35টা ম্যাচে 5টা গোল, 2টো অ্যাসিস্ট, ওভারঅল তার ট্যালেন্টটাকে প্রপারলি জাস্টিফাই করে না। তবে সাম্প্রতিক সময়ে সর্বশেষ 3টা ম্যাচে ভালো পারফরমেন্স দিচ্ছেন, যেমন লাজিওর বিপক্ষে গোল পেরেছিলেন, তারপরে ভেরোনার বিপক্ষে অ্যাসিস্ট করেছিলেন, ইন্টার মিলানের বিপক্ষে ক্রুশাল একটা ম্যাচে গোল করেছেন। সব মিলিয়ে তার সে ফর্মটা দেখাচ্ছেন। গোলের চেয়ে যে জিনিসটা সুলের ক্ষেত্রে অনেক বেশি করে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার প্লেয়িং পজিশন। মূলত উইংয়ে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাইট উইংয়ে আনহেল ডিমারিয়ার পরে সেভাবে প্রথাগত উইঙ্গার কিন্তু আর্জেন্টিনা পাচ্ছে না। এখানে কখনোই ডিমারিয়ার সাথে কম্পেয়ার করছি না, তবে একটা লাইক ফর লাইক প্রোফাইল যে হবেন সেটা নিয়ে অনেকে ধারণা করছেন। একজন ফাস্ট উইঙ্গার অবশ্যই রাইট সাইডে দরকার আছে, অন্যান্য অপশন থাকার পরও একেবারে পিওর উইং এর স্কিলের দিক থেকে, স্পিডের দিক থেকে মাতিয়াস সুলে এগিয়ে থাকবেন। শুধুমাত্র উইং প্লে নয়, ফ্রিকিকে তার একটা মুন্সিয়ানা আছে, দূরপাল্লার শটেও তার একটা অ্যাবিলিটি আছে এবং একই সঙ্গে তিনি কিন্তু সাইড মিডফিল্ডার, ওয়াইড মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন। মাতিয়াস সুলে আস্তে আস্তে লাইমলাইটে আসছেন, যদিও জাতীয় দলের পথটা তৈরি করতে আরও বেশ কয়েকটা ভালো পারফরমেন্স দরকার, টানা পারফরমেন্স দরকার, সেটার কথা বলে রাখলাম। এরপর সান্তিয়াগো কাস্ট্রো, যিনি কিনা এই সিরিয়াতেই এখন পর্যন্ত ভালো পারফরমেন্স দিচ্ছেন, 8টার মতো গোল করেছেন এই সিজনে। বোলোনার জার্সিতে সব মিলিয়ে এই সিজনে 10টা গোল, 8টা অ্যাসিস্ট, 18টা গোলে কন্ট্রিবিউশন রেখেছেন। তাকে ঘিরে আলোচনা করার মূল একটা কারণ এটাই যে হ্যাঁ, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ ফার্স্ট চয়েস দুজন সেন্টার ফরওয়ার্ড, তবে থার্ড একটা অপশন সবসময় লাগে। কেন লাগে? এই মুহূর্তে সবচেয়ে রেলেভেন্ট ইনফরমেশনটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে লাউতারো মার্টিনেজ কিন্তু একটা ইনজুরি পিক করেছেন। 2022 বিশ্বকাপের কথা ধরুন, লাউতারো কিন্তু আনফিট অনেক ম্যাচেই ছিলেন, অনেক ম্যাচে ব্যথার ইনজেকশন নিয়ে খেলেছেন এবং লাউতারোর পারফরমেন্সটা 22 বিশ্বকাপে ভালো ছিল না এবং ওই সময়তে বড় রকমের বাঁচা বেঁচে গিয়েছে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেজ তার প্রপার বেস্ট ফর্মটা দেখাতে পেরেছিলেন। যদি আলভারেজ দেখাতে না পারতেন একটা বড় রকমের সংকট তৈরি হতো। তাই থার্ড চয়েস প্লেয়ার হিসেবে একেবারে প্রথাগত নাম্বার 9 একদম ম্যাচড প্রোফাইল, সেন্টার ফরওয়ার্ড প্রোফাইলই এই মুহূর্তে দরকার। এটা নিয়ে আর্জেন্টাইন মিডিয়াতে অনেক আলোচনা চলছে, তাই এখানে সান্তিয়াগো কাস্ট্রো তার ওই পজিশনের জন্য আলাদা রকমের একটা গুরুত্ব পাবেন। যদি পারফরমেন্সগুলো অব্যাহত রাখতে পারেন তাহলে সান্তিয়াগো কাস্ট্রো জাতীয় দলে নিজের একটা জায়গা ওই পজিশনের কারণেই পাবেন। এখানে যথেষ্ট ব্যাকআপ রাখা দরকার, সেই ক্রাইটেরিয়াতেই পাবেন। এটা হচ্ছে তিনজন প্লেয়ারকে
নিয়ে আর্জেন্টাইন মিডিয়ার আলোচনা আরও অনেক প্লেয়ারকে নিয়ে আছে, তবে আপাতত পজিশনের দিক থেকে 3জন প্লেয়ারের গুরুত্ব যে অনেকটুকু সেটা আরও একবার বললাম। আপনাদের চোখে কোন প্লেয়ারদেরকে নিয়ে বেশি কাজ করা উচিত সেটাও জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।